হ্যালো বন্ধুরা, কেরিয়ার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকে দেখো নতুন যে একটা সিরিজ নিয়ে চলে এসেছি, যেটি ডাব্লিউপি কেপি এবং এসএসসি জিডিতে সম্ভবত আসার মতন কোশ্চেন। ক্লিয়ার? তো চলো আজ প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করছি অনেক অনেক ভালো লাগবে তোমাদের। তো একেরটা কি বললো দেখে নাও। এখানে বললো যে 255 টাকায় একটি পণ্য বিক্রি করলে 15% ক্ষতি হয়। পণ্যটি যদি 357 টাকায় বিক্রি হলে লেনদেনের মোট ফলাফল কি হবে? তো দেখো, এখানে বলে যে 255 টাকায় বিক্রি করলে কি হয়, 15% ক্ষতি হয়। তাহলে যদি 100%-এর মধ্যে যদি 15% ক্ষতি হয়, তাহলে বিক্রি করছে কত পার্সেন্টে? 85%-এ। তাহলে 85% সমান সমান কত? 255 হবে তো? তাহলে আমাকে ক্রয় মূল্যটা বার করে নিতে হবে। তাহলে 255/85 গুণিত 100। তো কাটাকাটি করো, কত দিয়ে কাটবে দেখে নাও। 5 দিয়ে 5 শতরং 85, 5 5 25, 5 1 5, 17 দিয়ে কাটলে 3 শতরং 51 সমান সমান 300। তাহলে আসল হয়ে গেল কত? আসল হয়ে গেল আমাদের এখানে 300। এবং যে পণ্যটি বিক্রি করছে বলতে 357 টাকা যদি বিক্রি করে, তাহলে 357 টাকায় তার এই বিক্রয় মূল্য বা এসপি, তাহলে কত টাকা লাভ করছে? 57 টাকা। কত টাকার ওপর? যেহেতু সবসময় লাভ আমরা কাদের ওপর হয়? লাভ সবসময় হয় ক্রয় মূল্যের ওপর। তাহলে 57/300 গুণিত পার্সেন্টেজে যেহেতু 100। তো কাটাকাটি করো, এই শূন্য ডবল শূন্য ডবল শূন্য কেটে যাবে। 3 দিয়ে কাটলে 3 19 57। তাহলে 19%। 19% কি বলো দেখি? দেখো এখানে কিন্তু আছে 19% ক্ষতি এবং 19% লাভ। ঠিক আছে, তো প্রথমে দেখো আমাদের লাভ হচ্ছে কেন না, 300 টাকায় কিনে 357 টাকায় বিক্রি করছে। তাহলে লাভ হচ্ছে কত টাকা? লাভ হচ্ছে আমার 19%। অতএব 19% লাভ। অপশন নাম্বার এ হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, দুইয়েরটা কি বললো। দুইয়েরটা বললো যে বার্ষিক 5% হারে 2 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকার সরল সুদ যদি 50 টাকা হয়, তাহলে একই হারে এবং একই সময়ের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি করলে চক্রবৃদ্ধি হারে সুদের পরিমাণ কত হবে নির্ণয় করুন। তার মানে এখানে যে ডেটাগুলো আমাদের দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 5% 2 বছরের নির্দিষ্ট পরিমাণ টাকার সরল সুদ যদি 50 টাকা হয়। তো আমরা কি জানি, 2 বছর যদি 50 টাকা হয়, তাহলে প্রত্যেক বছর সরল সুদ কি হয় আমাদের একই থাকে। তাহলে এখানে দুটো বছরে ভাগ করে নেব, যেহেতু দুটো বছর বলেছে। তাহলে একটা প্রথম বছর এবং দ্বিতীয় বছর। ক্লিয়ার? তাহলে 2 বছর যদি 50 টাকা টোটাল সরল সুদ পাই, তাহলে প্রথম বছরে পেয়েছে কত? 25 টাকা এবং দ্বিতীয় বছরও পেয়েছে 25 টাকা। তবেই তো আমার 2 বছরে 50 টাকা হয়েছে কি, তাই তো? এরপরে কি বললো? এরপরে বললো তাহলে একই হারে এবং একই সময়ের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি করলে চক্রবৃদ্ধি হারে সুদের পরিমাণ কত হবে নির্ণয় করুন। তো আমরা কি জানি যে চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে সুদের ওপরও সুদ। তো দেখো, প্রথম বছর তো 25 টাকা, প্রথম বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কিন্তু আমাদের সমান। এটা কিন্তু প্রত্যেক খাতায় নোট করে রাখবে যে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কিন্তু আমাদের সমান। ঠিক আছে, এটা অনেক সময় দেয় পরীক্ষায়। তো দেখো, দ্বিতীয় বছর কিন্তু যে আসল আছে, আসলের উপর তো 25 টাকা পাচ্ছি সুদ, কিন্তু এই যে সুদ সরল সুদ, এই সুদের ওপরে কিন্তু একটা চক্রবৃদ্ধি সুদ পাবো। কত পার্সেন্ট হারে? 5% হারে। তো চলো বার করে নিই 25-এর 5%। তাহলে 25-এর 5%, 5 বাই কত? 100। তাহলে 25 দিয়ে কাটো, 4 25 100 সমান সমান 1.25। তাহলে এই 25 টাকা সুদ হচ্ছে 1.25। তাহলে এই যে টোটাল সুদ, এখানে এই যে এটা হচ্ছে টোটাল আমাদের চক্রবৃদ্ধি সুদ। কত হচ্ছে তাহলে টোটাল চক্রবৃদ্ধি সুদ আমাদের? 51.25 টাকা। ঠিক আছে, তাহলে 51.25 টাকা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। অপশন নাম্বার ডি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। তিনেরটা দেখো কি বললো।
বললো যে একটি মূলধন চক্রবৃদ্ধি সুদের ওপর বার্ষিক 15% হারে 2 বছরে 26,450 টাকা প্রদান করে, যেখানে সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হয়। তো মূলধন কত? তো দেখো, এখানে যখনই আমাদের বলে দেবেন এরকম চক্রবৃদ্ধি সুদের একটা সূত্র আছে, সেই সূত্র পদ্ধতি খাতায় নোট করে নাও। সূত্রটা হচ্ছে পি ইন্টু 1+r/100 সমান সমান এ। এবার বলে রাখি কোনটার কি মানে। এ মানে হচ্ছে তোমার স্ববৃদ্ধি মূল বা সুদ প্লাস আসল, সেটা হচ্ছে এ, ঠিক আছে। এবং বছরকে আমরা এন ধরি, আর সুদের হারকে আমরা আর ধরি, আর আসলকে আমরা পি ধরি। ক্লিয়ার? প্রত্যেক কিন্তু খাতায় এটা নোট করে রাখবে, এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে অনেক সময় আমাদের কাজে লাগে, ঠিক আছে। তো চলো, কি বলে দিল যে 15% হারে 2 বছরের 26,450 টাকা প্রদান করে, মানে সুদে আসলে 26,450 টাকা দেয়। তো কাটাকাটি করো, পি গুণিত গুণিত দেবো না, এখানে ব্যাকেট দিয়ে নেব। P1+r মানে কত, 15/100 পাওয়ার 2 সমান সমান 26,450। ক্লিয়ার? তো চলো নেক্সট, পি গুণিত 115/100 গুণিত 115/100 সমান সমান 26,450, তাই তো? তাহলে দেখো, এখান থেকে কাটাকাটি করো, কত হচ্ছে, 5 দিয়ে কাটো, 5 23 সঙ্গে 115, 5 দিয়ে কাটো, 5 5 25, 5 দুগুণে 10, 5 9 45 আর 0। তাহলে দেখো আবার তোমার 23 দিয়ে কেটে যাবে, 23 দুগুণে 46, তাই তো? হাতে থাকে তো কত, তাহলে 46 আর 6 52, 69, তাহলে 3 23 69 0, তাই তো? তাহলে আবার কাটো 23 দিয়ে, 5 23 115, 23 1 23 10, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, তাহলে পি সমান পড়ে থাকছে 20,000। অতএব আসলের মান কত হচ্ছে, আসলের মান হচ্ছে আমাদের 20,000। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট, চারেরটা বললো যে 30 জন গাছ, চারেরটা কি বললো দেখে নাও। চারেরটা বললো যে 30 জন হবে, ঠিক আছে, জন্য না, 30 জন 10 ঘন্টায় 50টি গাছ কাটে। যদি 10 জন লোক চাকরি ছেড়ে দেয় তাহলে 15 ঘন্টায় কতটি গাছ কাটবে? মানে আগে 30 জন লোক 10 ঘন্টায় 50টি গাছ কাটতো, যদি 10 জন লোক চাকরি ছেড়ে দেয় তাহলে 15 ঘন্টায় কতটি গাছ কাটবে? ঠিক আছে। তো এখানে একটা সূত্র আছে, এটা সময় কার্যের অঙ্ক। সময় কার্য চ্যাপ্টারে কিন্তু একটাই সূত্র আমাদের কাজে লাগে, সেটা হচ্ছে M1 D1 T1 বাই R1 W1 সমান সমান M2 D2 T2 বাই R2 W2। ক্লিয়ার? তাহলে সূত্রটা একবার দেখে নাও, কি বললো। সূত্রটা বললো যে M1 D1 T1 M2 D2 T2 বাই R1 W1 সমান সমান R2 W2। তো দেখো এখানে কোনটার কি মানে আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে M1 বা M1 না, এম দুটোই একই জিনিস। এম মানে হচ্ছে মানুষ বা ম্যান বা কতজন কাজ করছে সেইটা, ডি মানে হচ্ছে ডে বা দিন, টি মানে হচ্ছে টাইম, ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক বা যে 50টি গাছ, ওই 50টা হচ্ছে ডাব্লিউ বা ওয়ার্কের যে জিনিসটা, আর আর মানে হচ্ছে রুপি বা টাকা, ঠিক আছে। আর এদিকে 1 মানে যেটা প্রথম দিক, আর 2 মানে হচ্ছে দ্বিতীয় দিক। তাহলে চলো দেখে নেওয়া যাক কি বললো। 30 জন লোক 10 ঘন্টায় 50টি গাছ, তার মানে কতজন দেওয়া আছে এখানে, 30 জন। তার মানে এম হচ্ছে 30 গুণিত ডি মানে দিন দেওয়া নেই কিন্তু টাইম দেওয়া আছে কত 10, আর ওয়ার্ক বা কত কাজ কত দেওয়া আছে 50, সমান সমান সেম বলেছে। দেখো 10 জন লোক যদি চাকরি ছেড়ে দেয় তার মানে কতজন চাকরি করবে, 20 জন, গুণিত কত ঘন্টা, 15 ঘন্টা কাজ করবে, তাহলে কি চেয়েছে W2। তো কাটাকাটি করো, এই জিরো কেটে যাবে, 15 দিয়ে কাটলে 15 দুগুণে 30, এই দুই কেটে যাবে, তাহলে W2 সমান হবে কত, 50। অতএব 10 জন যদি চাকরি ছেড়ে দেয় তাহলে 15 ঘন্টায় মোট কতগুলো গাছ কাটবে, না তো 50টি গাছ কাটবে। অতএব অপশন নাম্বার এ হচ্ছে কি আমাদের
সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট 5এরটা দেখে নাও কি বললো। 5এরটা বললো যে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 42 বর্গ সেমি, যদি এর লম্ব 10 সেমি হয় তাহলে এর ভূমির দৈর্ঘ্য নির্ণয় করুন। তো দেখো সমকোণী যে ত্রিভুজ তার ক্ষেত্রফল বলে দিচ্ছে 42 বর্গ সেমি। তাহলে আমাদের ফার্স্ট জানতে হবে যে সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র সেটা কি আছে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে উচ্চতা মানে কত হচ্ছে? উচ্চতা মানে হচ্ছে তোমার 10 সেমি। ঠিক আছে, লম্ব মানে উচ্চতা, তাহলে উচ্চতা 10 সেমি সমান সমান কত? 42। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে ভূমি সমান কাটাকাটি করো, 5 দুগুণে 10 আর 21 দুগুণে 42। তাহলে ভূমি সমান কত কত হবে? ভূমি সমান হবে 21 দুগুণে আবার 42/5। তো দেখো 5 দিয়ে ভাগ করা সঠিক নিয়ম হচ্ছে 5-এর ওপরে যেটা থাকবে বা অতএব লবে যেটা থাকবে তার দ্বিগুণ করে দাও। তাহলে 42-এর দ্বিগুণ কত হবে? 84। এবার এক ঘর আগে দশমিক হবে, তার মানে কি হচ্ছে 8.4 সেমি আমাদের ভূমি হচ্ছে। অতএব অপশন নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট এটা দেখে নাও প্রত্যেকে কি বললো যে একটি ফ্যানের ধার্য মূল্য তার ক্রয় মূল্যর থেকে 25% বেশি, তো ধার্য মূল্যের 12% ছাড় দিলে শতকরা লাভ কত হবে? তাই তো? তাহলে ধার্য মূল্য মানে কি? দেখবে ওষুধের দোকানে দেওয়া থাকে যে এমআরপি, বা প্রত্যেকটা প্যাকেটে দেওয়া থাকে এমআরপি আর সিপি এসপি এরকম দেওয়া থাকে। তো এমআরপি মানে হচ্ছে ধার্য মূল্য, ঠিক আছে? তো এমআরপি আর সিপি কি বললো যে ক্রয় মূল্য থেকে 25% বেশি, তাহলে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে এমআরপি, তাহলে এমআরপি কত হবে? 125 হবে। হবে কি করে হবে বা কেন হবে? তো এখানে দেখো বললো যে ক্রয় মূল্য থেকে 25% বেশি, তাহলে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে এমআরপি কত হবে? 125 হবে। এবং বললো যে ধার্য মূল্যের উপর 12% ছাড় দেয়, তাই তো? তাহলে 12% ছাড় দেয়, তাহলে ছাড় সবসময় কার ওপর দেয়? এমআরপির ওপর। তাহলে এমআরপি এবং এসপি, তাহলে এমআরপি হচ্ছে কত? 125, যেহেতু এখানে 125 আছে এবং 125-এর ওপর 12% ছাড়, তাহলে 125-এর 12% কত হবে? 15 হবে, তাই তো? 15 হবে। তাহলে 125 থেকে 15 বাদ দাও, তাহলে মালটি বিক্রি করবে বা জিনিসটি বিক্রি করবে কত? 110 টাকায়। এবার 125-এর যে 12% সেটা কি হচ্ছে দেখে দিচ্ছি আমি কীভাবে হচ্ছে। 125 গুণিত 12/100, কাটাকাটি করো 25 দিয়ে, 5 25 সঙ্গে 125, 4 25 সঙ্গে 100, 4 দিয়ে করো 3 4 12। ক্লিয়ার? তো 3 5 15, তাহলে 15 টাকা ছাড় দিচ্ছে, তাহলে 15 টাকা ছাড় দিলে তোমার কি হবে? 110 টাকায় কিন্তু জিনিসটি বিক্রি করবে। এবার কি বললো যে তার লাভ কত? তো লাভ সবসময় কার ওপর হয়? আমরা জানি যে লাভ সবসময় কার ওপর হয়? ক্রয় মূল্যের ওপর। তাহলে ক্রয় মূল্য আছে 100, সিপি 100, তার মানে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য হচ্ছে 100 এবং এসপি বা সেলিং প্রাইস হচ্ছে 110। তাহলে লাভ করছে কত টাকা? লাভ করছে 10 টাকা। 10 টাকা লাভ করছে কত টাকার ওপর? 100 টাকার ওপর, গুণিত 100, যেহেতু শতকরা চেয়েছে তাহলে 100 100 কেটে যাবে, পড়ে থাকছে কত? 10%। তাহলে 10% হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। অতএব অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। তো সাথেটা দেখো কি বললো যে 9 সেমি ব্যাসার্ধের একটি শঙ্কু এবং 15 সেমি উচ্চতা গলিয়ে 45 সেমি উচ্চতার একটি সিলিন্ডার তৈরি করা হয়, তো সিলিন্ডারের ব্যাস কত বা হলো? তাহলে এখানে প্রথমে জানতে হবে কি? আয়তন। কারণ কোনো কিছু গলিয়ে যদি কোনো কিছু অন্য কিছু তৈরি করা হয় তাহলে সেটা সবসময় আমাদের আয়তন দিয়ে কাজ করতে হবে। তো প্রথমে জানতে হবে যে শঙ্কুর আয়তন কত, সূত্রটা কি, এবং একটা সিলিন্ডার তোমাদের দেখায়, সিলিন্ডারটা কি বলা হয় আমাদের? চোঙ। অনেকে হয়তো দেখবে যে সিলিন্ডার, চোঙে যখন আমরা উদাহরণ দিই তখন কিন্তু সেই সিলিন্ডারের কথাই আমাদের মনে পড়ে, ঠিক আছে?
তো চলো এই সূত্রগুলো একবার দেখে নিচ্ছি। সরি, চোঙটা তোমরা প্রত্যেকে দেখে নাও একবার, ঠিক আছে। চোঙ এবং শঙ্কু হচ্ছে যে বার্থডে বয়ে যে টুপিটা পরে না, ওটা হচ্ছে কিন্তু আমাদের শঙ্কু। ক্লিয়ার? দেখো এটা হচ্ছে শঙ্কু। তাহলে শঙ্কুর আয়তন কি হচ্ছে? শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, এবং আমাদের যে চোঙের আয়তন সেটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। ক্লিয়ার? তাহলে শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ এবং চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তো কি বললো, এদের দুজনের আয়তন আমাদের সমান করতে হবে, কারণ একটা গলিয়ে তো আর একটা তৈরি করা হয়েছে। তো চলো প্রথমে দেখে যাওয়া যাক আমাদের শঙ্কুর আয়তন কি জানি, 1/3 পাই আর স্কয়ার এইচ। তো আর এখানে আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তা ব্যাসার্ধ কত দেওয়া আছে? 9 দেওয়া আছে। তাহলে 9 গুণিত 9 গুণিত এইচ বা উচ্চতা দেওয়া আছে 15 সমান সমান 45 সেমি উচ্চতার। তাহলে পায়ের মান তো পায়ে লিখে নিলাম আর স্কয়ার এইচ, তাই তো? তাহলে আর স্কয়ার, আর জানি না, আর স্কয়ারটা বার করতে হবে। আর স্কয়ার এইচ, এইচের মান কত? 45। তাহলে চলো কাটাকাটিটা করে নিই এবার। কত দিয়ে কাটবো? 15 দিয়ে কেটে দিই, 3 15 45, 3 দিয়ে কাটো, 3 3 9, এই 3 কেটে যাবে এবং এই পাই কেটে যাবে। তাহলে পড়ে থাকলো আর স্কয়ার সমান সমান 9, তাই তো? তাহলে আর সমান হয়ে যাবে √9, তাহলে আর সমান হয়ে যাবে 3। দেখো অনেকে কিন্তু প্রথমে অপশন নাম্বার এ 3 সেমি আছে, অনেকে কিন্তু ভুল করে 3 সেমি করে ফেলবে। কেননা এটা আমাদের অ্যান্সার হবে না। কেন হবে না বলি, কেননা আর মানে হচ্ছে আমাদের ব্যাসার্ধ কিন্তু, ঠিক আছে? তাহলে আর মানে আমাদের ব্যাসার্ধ, কিন্তু আমাদের এখানে চেয়েছে যে ব্যাস কত। তাহলে ব্যাসের সূত্র কি? 2r। তাহলে আর এর মান তো পেয়েছে 3, তাহলে 2 গুণিত 3 সমান সমান 6 সেমি। তাহলে আমাদের ব্যাস কত? ব্যাস হচ্ছে 6 সেমি। ক্লিয়ার? অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার। আটেটা দেখে নাও কি বললো। আটেটা বললো যে 7 5 এবং 3 এর চতুর্থ সমানুপাতিক এবং 7 এবং 13 সমানুপাতিকের মধ্যে, সরি এখানে একটা জিনিস ভুল আছে তোমার, এখানে হবে 7 এবং 13 তৃতীয় সমানুপাতিকের মধ্যে অনুপাত হলো, ঠিক আছে? 7 এবং 13 তৃতীয় সমানুপাতিক, প্রত্যেকটা খাতায় নোট করে নেবে। তো দেখো প্রথম কাজ হবে তাহলে কি, 7 5 এবং 3 যে চতুর্থ সমানুপাতিক সেটা প্রথমে আমাদেরকে বার করে নিতে হবে। তাহলে আমাদের চতুর্থ সমানুপাতিক বার করার যে নিয়ম সেটা কি? সেটা হচ্ছে প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ। তাহলে প্রথম পদ কত? 7, দ্বিতীয় পদ 5 সমান সমান তৃতীয় পদ 3, চতুর্থ পদ x। তাহলে x সমান সমান কত হবে? 15/7। এবং তারপরে বলছে 7 এবং 13 তৃতীয় সমানুপাতিক। তাহলে 7/13 প্রথম বাই দ্বিতীয় সমান সমান দ্বিতীয় বাই তৃতীয়। তাহলে x সমান হবে 169/7। এবার বললো এর যে চতুর্থ সমানুপাতিক আর এর যে তৃতীয় সমানুপাতিক এদের অনুপাত। তাহলে কত? 15/7 169/7। তো এই 7 কেটে যাবে, তাই তো? তাহলে পড়ে থাকছে কত? 15/169। অতএব অপশন নাম্বার বি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট দেখো 9টা বললো যে রাহুল 4 কিমি/ঘন্টা গতিতে একটি নির্দিষ্ট দূরত্ব ভ্রমণ করে এবং একই পথে সে 3 কিমি/ঘন্টা গতিতে ফিরে আসে। পুরো যাত্রায় তার গড় গতি কত ছিল? তাই তো? তো গড় গতিবেগ বার করার যে সূত্র সেটা হচ্ছে 2 গুণিত x গুণিত y বাই x প্লাস y। প্রত্যেকে কিন্তু খাতায় নোট করে নেবে। এবার আমি বলি x এবং y মানে কি। x মানে হচ্ছে যাওয়ার গতিবেগ এবং y মানে হচ্ছে আসার গতিবেগ।
তো যাওয়ার গতিবেগ কত বলে দিয়েছে 4, তাহলে 2 গুণিত 4 গুণিত আসার গতিবেগ 3 বাই 4 আর 3 7 সমান সমান কত হচ্ছে 3 4 12, 12 দুগুণে 24 বাই 7। তো দেখো ভাগ করলে কত হচ্ছে 3 7 21, মানে 3 দশমিক সামথিং আসবে। তো এখানে দেখো আমাদের একটা স্মার্ট ওয়ার্ক করতে হবে, সেটা হচ্ছে এখানে একটা মাত্র অপশানে প্রথমে 3 আছে, তাই তো অপশান নাম্বারে, তার মানে আমরা দেখে বুঝতে পারছি যে এটাই হতে পারে। তাহলে 3.43 এটাই আমাদের অ্যান্সার হবে কিমি পার আওয়ার, তাই না? যেহেতু একটা প্রথমে 3 7 21 3 চলে আসছে, দেখে মাত্র অপশান নাম্বার এতে কিন্তু এই অপশানটা আছে, তাহলে আমাদের অপশান নাম্বার এ হবে কি আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট দেখে নিই। দেখো 10এরটা কি বললো, 10এরটা বললো যে 20 লিটার এবং 36 লিটারের দুটি পাত্রে যথাক্রমে 3:7 এবং 7:5 অনুপাতে দুধ এবং জল রয়েছে। দুটি পাত্রকে একত্রে মিশিয়ে দিলে দুধ ও জলের অনুপাত কত হবে? তো দেখো দুটো পাত্র আছে, কিন্তু একটা পাত্র 1 একটা পাত্র 2। এবার তার মধ্যে মিল্ক আর ওয়াটারের পরিমাণটা কত? মিল্ক আর ওয়াটারের একটা হচ্ছে 3:7 আর একটা মিল্ক এবং ওয়াটারে হচ্ছে কত 7:5, তাই তো? তাহলে এখানে দেখো অনুপাতের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে অনুপাতের ক্ষেত্রে আমরা কত পাচ্ছি 10, কিন্তু আমাদের বলে দিয়েছে 20, তাহলে কি হবে 20 ভাজিত 10, তাহলে 10 দুগুণে 20 মানে 2, তার মানে মিল্ক বা দুধ আছে কত 3 দুগুণে 6 ইস্টু 7 দুগুণে 14, তার মানে 6 লিটার দুধ থাকলে 14 লিটার জল আছে কিন্তু। এবং সেম ভাবে বার করে এখানে অনুপাতের ক্ষেত্রে দিয়েছে 12, কিন্তু আমাকে বলে দিয়েছে কত 36, তাহলে 36/12 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3 12 36, তাহলে 21 লিটার দুধ থাকলে জল থাকবে 15 লিটার, তাই তো? দিয়ে বলল এদের যে পরিমাণ, তাই তো, এদের যে তোমার দুধ ও জলের যে একত্রে মিশিয়ে দিলে যে পরিমাণটা আসবে সেটা কত? তাহলে দেখো এর দুধ আছে 21 আর এর দুধ আছে কত 6, তাহলে দুধ হয়ে যাবে কত 27 ইস্টু এর 15 এর 14 কত হচ্ছে 29, তাহলে 27 ইস্টু 29 হচ্ছে আমাদের দুধ ও জলের অনুপাত। অতএব অপশন নাম্বার বি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তো আজকের মতন এত দেরি, আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।